সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন ফারহা হাসান মৌটুসী। তিনি তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু মৌটুসী আপু আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই মৌটুসী আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি, কারণ আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, অনেক প্রিটি লাগছে আপনাকে। আপনাকে তার চাইতেও বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আমি অফিসে আছি, একটি অফিসে আছি, সেটি হচ্ছে সেলেস্টিয়াল টেক লিমিটেড, মেড ইন ইঞ্জিনিয়ারিং ফার্ম। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর অ্যাডমিন হিসেবে আছি ওইখানে। বাহ, চমৎকার। মানে একই ধারে আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আবার আপনি এত বড় দায়িত্বের মধ্য দিয়ে আছেন, তো দুই সময়টা আসলে কিভাবে ম্যানেজ করেন, মানে কিভাবে সময়? আমি খালি রবীন্দ্রসঙ্গীতই করি না, পাশাপাশি লেখালেখি এবং রান্না করতেও আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, আপনাকে অনেক রান্নার অনুষ্ঠানেও দেখেছি। তো কোন কোন চ্যানেলে গিয়েছেন আপনি? আমি বিটিভি ছাড়া রান্নার প্রোগ্রামের সবগুলোতে গিয়েছি আর কি। আচ্ছা, তো রান্না কি আপনার মানে শখ? জি, শখ কিছুটা। এটা কি পেশা হিসেবে নেবেন? না, শখ হিসেবেই শখ হিসেবে রাখবেন। তাহলে আপনার হচ্ছে, আপনি যে একজন কণ্ঠশিল্পী, রবীন্দ্র সঙ্গীত কণ্ঠশিল্পী, এবং আপনি বাংলাদেশ বেতারেও করছেন, মানে এই জিনিসটা আপনি কন্টিনিউ রাখবেন। এটা কি আপনার পেশা হিসেবে রাখতে চাচ্ছেন? এটা আমার সেকেন্ড পেশা হতে পারে, কিন্তু আমার ইচ্ছা আর কি রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করা। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আপনার যাত্রা কেমন বা কবে শুরু হয়েছিল? আমার ছোটবেলা থেকে আমি গান শিখি। একজন স্যার আসতো, তার নাম অ্যাপোলো। তো তার কাছে আমি 10 পর্যন্ত শিখেছি। এরপর ইন্টারমিডিয়েট যখন পাশ করলাম, ওস্তাদ আক্তার সাদবানির কাছে ক্লাসিক্যাল মিউজিক 1 বছরে করেছি। অনার্সে ওঠার সময় আমি মানে ছায়ানটে ভর্তি হই। তারপর 6 বছরে একটি ডিপ্লোমা হয় আর কি। এছাড়া মিতা আপা, লিসা আপা, ওনাদের কাছে গান করেছি। আচ্ছা, আপনার জন্ম, বেড়ে ওঠা সব ঢাকায়? হ্যাঁ, সব ঢাকায়। জি। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান? নিজের গ্রানি ভুলের সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমি মানে বলতে চাই। আচ্ছা, তরুণ প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী করার জন্য আপনার কি পরামর্শ আছে? প্রশিক্ষণে কোনো বিকল্প নেই, আর নতুন টেকনোলজি ইউজ করা যাবে, কিন্তু সেটা সুরটাকে ঠিক রেখে। আচ্ছা, মানে বেসিকটা আসলে নষ্ট করা যাবে না। জি। ভবিষ্যতে আপনার সঙ্গীত ও পেশাগত জীবনে কি পরিকল্পনা আছে? পেশাগত জীবনে আমার পরিকল্পনা আছে, আমি হেড অফ এইচআর হতে চাই। আর অন্য যে পরিকল্পনা, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমার একটি অ্যালবাম প্রকাশ করতে চাই। বাহ, চমৎকার। আপনার জন্য শুভকামনা। জি, আচ্ছা, এমন কি কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে আপনার খুব ভালো লাগে, আপনি অনুপ্রেরণা পান, দর্শকের সাথে শেয়ার করতে? জি, আমি 2019 সালে যখন আকিজে এইচআরে ছিলাম, তো কোনো একটি কনফারেন্সে গিয়েছিলাম নেপালে। যে আমার এত ভালো লেগেছে, ওইখানে ইতিহাটি একটা মফস্বল শহর আছে, খুব গরম। ওইখান থেকে যখন আমি নামজে পাহাড়ে গিয়েছিলাম এবং পাহাড়ি মানুষের সাথে থেকেছিলাম, তাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল মানে একদম মন থেকে ধারণ করেছি। এখনো আমার ওইটা মনে পড়লে খুব ভালো লাগে যে নামজে পাহাড়ে আমি খুব ভালো ছিলাম। আচ্ছা, গরমে ওইখানে কি অনেক গরম ছিল? হ্যাঁ, অনেক গরম ছিল, ভ্যাপসা গরম ছিল। কিন্তু যখন আমি পর্বতে পাহাড়ে গেলাম, নামজে পাহাড়ে গেলাম, তখন আর কি একটা শীতল হাওয়া, মানে কম্বল নিতে হতো। হ্যাঁ, মানে একই দেশে দুটো রূপ আর কি, গ্রীষ্ম এবং শীতের আকর্ষণ করেছে। আচ্ছা, এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে মনে হয় যেন এটা যদি আমি চেঞ্জ করতে পারতাম, বা আপনি যে ভুলটা করেছেন সেটা যেন আর কেউ না করে, এমন কিছু কি আপনার মনে পড়ে? শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমার জীবনে ওই রকম ভুল কিছু নেই আর কি। আচ্ছা, এই যে ছোটবেলায় তো আমরা অনেক খেলাধুলা করতাম, তো খেলার ছলেও তো আমরা গান করতাম, এরকম কোন অভিজ্ঞতা আছে? যে হয় না অনেক খেলার ছলে, যেমন আমরা হাডুডু বা কোনো কিছু,
ছোটবেলায় একটা খেলা খেলতাম, আমার খেলাটার নাম মনে পড়ছে না, ওই যে কপালে যে টোকা মারতো, টগর না বেলি। আচ্ছা আচ্ছা তো তখন আমরা এই গানটা খুব করতাম, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে আচ্ছা, মনে। গানটা একটু শুনি আপনার মুখ থেকে, আমাদের দর্শকের উদ্দেশ্যে গানটা করুন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে গানের সুরে মেলে দিলে এই ডানা, মনে মনে। মানে এই যে ছোটবেলায় উনি গানে মানে খেলার ছলে গান করতো, এরকম কিন্তু অভিজ্ঞতা আমাদেরও আছে, এজন্য আমারও মনে পড়ে গেল এই গানটা। প্রচুর গাওয়া হয়েছে। তো এরকম ছোট ছোট অনেক গানই আছে যেগুলো মানে আমরা উৎসাহ পেতাম আরো খেলাধুলাতে। জি। তো আরো কিছু গান শুনতে চাই, আপনার প্রিয় কোনো কোনো মানে যে গানগুলা গেলে আপনার খুব ভালো লাগে বা শুনলেও ভালো লাগে, সেই গানগুলো আপনি করতে পারেন। একটা গান আছে, এটা আমি বলি যে আমার জাতীয় সঙ্গীত আর কি। সেটা হচ্ছে তোমারও অসীমে। আচ্ছা দর্শক, আপুর জাতীয় সঙ্গীত শোনা যাক। হ্যাঁ। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। বাহ, চমৎকার। দর্শক, আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম রবীন্দ্র ভুবনে। মানে মনে হলো যে মানে এই কোলাহল, এই এত মানে আওয়াজ, এত শব্দ, এই পৃথিবী থেকে আমরা অন্য একটি ভুবনে চলে গিয়েছিলাম। আপু খুবই সুন্দর হয়েছে, আপনার জন্য একটি জোরে করতালি হয়ে যাক। দর্শক আপনারাও করতালি দিন এবং কমেন্টে অবশ্যই আপুর এটার প্রশংসা করবেন, খুবই সুন্দর লেগেছে। তো এই যে অনুপ্রেরণা, এগুলো কোথা থেকে পান আপনি? এত কাজের অনুপ্রেরণা, আপনি একাধারে একজন রন্ধন শিল্পী, আবার একজন সঙ্গীত শিল্পী, আবার হচ্ছে আপনি এইচআরও আছেন। তো এই যে এতগুলো কাজের সাথে নিজে এত এনার্জি কিভাবে পান এবং এই অনুপ্রেরণা কে দেয় আপনাকে? আলহামদুলিল্লাহ, কিছুটা তো আল্লাহ প্রদত্ত, আর এছাড়া ফ্যামিলির তো সবাই আমাকে খুব অনুপ্রেরণা দেয়। সবচেয়ে বড় অনুপ্রেরণা যার কাছে পাই আমি, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পাই। সত্যি আমরা গভীরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে স্মরণ করছি। আচ্ছা আপু, এখন কিন্তু আমাদের টক উইথ নাহারের হচ্ছে আরেকটি সেগমেন্ট আছে। তো সেই সেগমেন্টটি হচ্ছে রিপিট করব আমরা, র্যাপিড সেগমেন্ট। তো হচ্ছে এখন প্রশ্নগুলোর উত্তর শর্ট করে দিন। জি। রবীন্দ্রসঙ্গীত না আধুনিক গান? অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। সকাল না সন্ধ্যা গান গাইতে বেশি ভালো লাগে? সব সময় গান গাইতে ভালো লাগে। গানের কোনো সময়? গানের কোনো সময় মন চাচ্ছে তখন গান করছে। প্রিয় রবীন্দ্র গান কোনটি? তোমার অসীমে। এই যে আপনার জাতীয় সঙ্গীত, হ্যাঁ এটা তো আমরা জেনে গেলাম। গানের জন্য বেশি অনুপ্রেরণা আসে কি থেকে? বাণী থেকে। আচ্ছা, নিশ্চয়ই রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্র বাণী থেকে। হ্যাঁ। অফিসে কাজের সময় গান শুনেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ, মাঝে মাঝে শুনি। আল্লাহ, আমার অফিস শুনলে সমস্যা হবে। কিন্তু দর্শক তো শুনে ফেললো না, দর্শক কথা বলেছে। হ্যাঁ, সত্যি কথাই বল। না, অফিসে তো অবশ্যই ব্রেক টাইম হয়, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে, সব সময় না। আচ্ছা, কর্পোরেট জীবন না শিল্পী জীবন, কোনটা? দুটো জীবনই আমার ভালো লাগে। তাই দুটোই এনজয় করেন? দুটোই এনজয় করি। আচ্ছা, গান গাওয়ার সময় মঞ্চে না স্টুডিওতে বেশি ভালো লাগে? স্টুডিওতে। তাই না? রবীন্দ্র সঙ্গীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বাণী এবং সুরকে ঠিক রেখে গান গাওয়া। গান শিখতে ভালো লাগে ক্লাসে না নিজের চেষ্টা করে? ক্লাসে। কারণ ক্লাসে মানে রবীন্দ্র গায়কীটা বোঝা যায়, নিজের ভুল হলে ধরা যায়, এই জন্য ক্লাসে ভালো লাগে। ভবিষ্যতে কোন ধরনের গান গাইতে চান? অবশ্যই রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই।
মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনি হচ্ছেন এইচআর হবেন, হ্যাঁ মানে হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন হব, এবং হচ্ছে সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে অ্যালবাম প্রকাশ করা। আর রন্ধন শিল্পী হিসেবে কি ইচ্ছা? রন্ধন শিল্পী হিসেবে একটি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে, দেখা যাক। আচ্ছা, মানে এই রন্ধন শিল্পে কেন আপনি এত মানে আসলেন বা করতে চান? মাঝে মাঝে একটু ফিউশন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। বাসায় কি রান্না করেন? হ্যাঁ মাঝে মাঝে। কি বলে, কোন রান্নাটা সবার পছন্দ? আমি বেল পেপার মানে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে সয়াবল একটা রান্না করি, ওইটাও খুব ভালো হয় আর কি। তো দর্শক, আমরা কিন্তু মৌটুসী আপুর বাসায় চলে যাব। তার এই যে বেল পেপার দিয়ে 3 কালার্স অফ ক্যাপসিকাম দিয়ে উনি একটি সয়া বল রান্না করেন। তো খুবই হেলদি একটি রেসিপি। দর্শক, আপনারা সবাই জানেন যে ক্যাপসিকাম কিন্তু হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এবং যারা স্লিম হতে চান এবং যারা সুন্দর স্কিনের অধিকারী হতে চান তারা কিন্তু এই যে আপুর মতো দেখেন কি সুন্দর স্ক্রিন, তারা কিন্তু এই 3 কালার্স অফ ক্যাপসিকাম বিভিন্ন ভাবে খেতে পারেন। একটা রেসিপি বলে দেন না আপু? একটা রেসিপি সেটা হচ্ছে যে আমি ম্যাগি একটা স্যুপ করি ওই ক্যাপসিকাম বেল পেপার দিয়ে। আচ্ছা, প্যাকেটের স্যুপটাই, হ্যাঁ আছে সেটার মধ্যে ওই যখন ওটা বলক হবে তখন ক্যাপসিকাম 3 কালার একটু কুচি করেও দিই, আবার কিউব করেও দিই। আচ্ছা, কিউব কাট করে ওটা দিয়ে দেয়। এটা কিন্তু ভালো যে একটা রেডি স্যুপ আছে, কারণ আমি স্যুপ খেতেও খুব পছন্দ করি আর কি। হ্যাঁ, আর যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সো আপনার গলাটা তো ঠিক রাখতে হয়। হ্যাঁ, এই জন্য গরম গরম স্যুপ খেতেও খুব এবং মজা লাগে। আরো কিছু দর্শকদের জানিয়ে দেন আর কি কি করলে আসলে আমরাও তো একটু গলা ঠিক করতে চাই, আমরাও গান গেতে চাই, সো আমরা কি করব? না, একটা চা আছে, সে চা হচ্ছে আপনি অল্প চা মানে গুঁড়া চা দিবেন। আর কিন্তু রেসিপি বলছে, হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আমার মতো এই যে কাগজ কলম দিয়ে লিখে নিতে পারেন। আচ্ছা, গুঁড়া চাটা আপনি নাও দিতে পারেন। লবঙ্গ, দারচিনি, এলাচ, কাবাব চিনি, মানে সব জাল করলে পানিটা আর কি রং চায়ের মতো হয়, সেই চাটা আপনারা খেতে পারেন, গলার জন্য ভালো আর কি। প্রতিদিন নাকি সপ্তাহে? না না, মাঝে 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 মাঝে, প্রত্যেকদিন খাওয়া উচিত না। যখন আপনার কোনো শো থাকে তখন কি করেন, মানে প্রস্তুতিটা কিভাবে নেন? আমি মানসিক প্রস্তুতিটা বেশি নিই, মানে নিজের মধ্যে যোগাসন করেন। জি। আর হচ্ছে আর এই যে চা, তারপরে গার্গেল, এই টাইপের কিছু কি করেন? হ্যাঁ, গার্গল তো করি, এটা সবসময় না, গলা যখন খারাপ হয় তখন আর কি। আচ্ছা, আচ্ছা, এটা মানে নিয়ম মাফিক না? জি না, শুনি যে আদা চা খেলে কণ্ঠ সুন্দর হয়। আপনি জোষ্ঠী মধু খেতে পারেন আদার পাশাপাশি। আচ্ছা, তো দর্শক, আপনারা কিন্তু অনেক তথ্য জানলেন এবং তার সাথে সাথে কিন্তু কয়েকটা রেসিপিও জেনে গেলেন। তো রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কি উপকার হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, মানে গল্প করতে করতে কখন যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের, আসলে বুঝতেই পারিনি। খুবই সুন্দর সময় কাটলো। টক উইথ নাহারে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লেগেছে? আপনাকেও আপু ধন্যবাদ। হাসিনা আনসার নাহার আপু আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং নতুন কোনো আয়োজনে আপনার সাথে আবারও আমাদের দেখা হবে। জি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটা দেখুন। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনেক ধন্যবাদ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।